দিল্লির একটি অভিজাত আবাসিক এলাকার ফ্ল্যাটে ইংরেজি বিভাগের এক সহকারী অধ্যাপকের নৃশংস হত্যাকাণ্ড ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রথমে এটি ছিল একেবারে রহস্যময় লকড রুম মার্ডার। ঘরে জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন নেই, চুরি হয়নি কোনো মূল্যবান জিনিসও। কিন্তু শেষ পর্যন্ত সিসিটিভির একটি ফুটেজ, একটি মোবাইল নম্বর এবং অভিযুক্তদের সামান্য অসাবধানতায় পুলিশের সামনে উন্মোচন করে পুরো হত্যার নেপথ্যের গল্প। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. গত 4 জুন দিল্লির বসুন্ধরা এনক্লেভের ৭ম অ্যাপার্টমেন্টে নিজ ফ্ল্যাটে খুন হন দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক দেবস্মিতা পাল। সেদিন দুপুর থেকে বারবার ফোন করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারেননি ছোট বোন দেবারতী। বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় তিনি সরাসরি ফ্ল্যাটে যান। সেখানে গিয়ে দেখেন দরজার বাইরে তালা ঝুলছে। প্রতিবেশীদের সহায়তায় দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখা যায় ঘরের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন দেবস্মিতা। মাথায় গুরুতর আঘাত এবং 2 হাতের কবজিতে গভীর ক্ষত ছিল। খবর পেয়ে পুলিশ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তের শুরুতেই পুলিশ লক্ষ্য করে ফ্ল্যাটের দরজা বা জানালা ভাঙার কোনো চিহ্ন নেই। আলমারিতে থাকা টাকা, গয়না বা অন্য কোনো মূল্যবান জিনিসও অক্ষত ছিল। ফলে শুরু থেকেই তদন্তকারীরা নিশ্চিত হন এটি ডাকাতি বা লুটপাটের ঘটনা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড। ড্রয়িং রুমের টেবিলে সাজানো কয়েকটি পানির গ্লাস দেখে পুলিশের ধারণা হয় নিহত নিজেই পরিচিত কাউকে ঘরে প্রবেশ করতে দিয়েছিলেন। প্রথমে দেবস্মিতার ব্যক্তিগত জীবন খতিয়ে দেখা হয়। জানা যায় 2017 সালে তার বিয়ে হলেও পারিবারিক বিরোধের কারণে সম্পর্ক ভেঙে যায় এবং 2022 সাল থেকে বিবাহ বিচ্ছেদের মামলা চলছিল। তবে তদন্তে সাবেক স্বামীর অবস্থান ও তথ্য যাচাই করে তাকে সন্দেহের তালিকা থেকে বাদ দেওয়া হয়। এরপর তদন্তের মোড় ঘুরিয়ে দেয় অ্যাপার্টমেন্টের সিসিটিভি ফুটেজ। সেখানে দেখা যায় একজন মধ্যবয়সী পুরুষ, একজন নারী এবং তাদের সঙ্গে 16 বছর বয়সী এক কিশোর ফ্ল্যাটে প্রবেশ করছে। 2.5 ঘন্টা পর তারা বেরিয়ে আসে, কিন্তু পুলিশের চোখে পড়ে একটি অস্বাভাবিক বিষয়। ভেতরে ঢোকার সময় নারী ও পুরুষের গায়ে যে পোশাক ছিল, বের হওয়ার সময় তা সম্পূর্ণ বদলে গেছে। অথচ কিশোরটির গায়ে তখনও একই নীল রঙের টি শার্ট। আরও একটি বিষয় ছিল সন্দেহজনক। প্রচন্ড গরমেও প্রাপ্তবয়স্ক দুজন মুখে মাস্ক পরে থাকলেও ছেলেটির মুখ খোলা ছিল। এই কিশোরের স্পষ্ট মুখই হয়ে ওঠে তদন্তের সবচেয়ে বড় সূত্র। পুলিশ প্রায় 200টি সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জানতে পারে ওই পরিবারটি একটি ক্যাবে করে এসেছিল। ক্যাব চালককে খুঁজে বের করলে তিনি জানান যাত্রীদের দিল্লির দুল্লুপুরার একটি গেস্ট হাউস থেকে আনা হয়েছিল এবং পরে আবার সেখানেই নামিয়ে দেওয়া হয়। গেস্ট হাউসে গিয়ে পুলিশ জানতে পারে অভিযুক্তরা ভুয়া পরিচয়পত্র দিয়ে কক্ষ ভাড়া নিয়েছিল। তবে একটি বড় ভুল করে তারা। নিবন্ধনের সময় আসল মোবাইল নম্বর ব্যবহার করে। সেই নম্বর ট্র্যাক করেই তদন্তকারীরা জানতে পারেন ঘটনার পর তারা পূর্বা এক্সপ্রেসে পশ্চিমবঙ্গে পালিয়ে গেছে। ডিজিটাল ট্র্যাকিং এর মাধ্যমে 7 জুন পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি বাড়িতে অভিযান চালিয়ে পুলিশ গ্রেফতার করে রামপ্রসাদ দাস, তার স্ত্রী বনশ্রী দাস এবং তাদের নাবালক ছেলেকে। বাড়ি তল্লাশি করে উদ্ধার করা হয় দেবস্মিতা পালের মোবাইল ফোন এবং রক্তমাখা পোশাক, যা মামলার গুরুত্বপূর্ণ আলামতে হিসাবে জব্দ করা হয়। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। জিজ্ঞাসাবাদে উঠে আসে হত্যার মূল কারণ সম্পত্তির লোভ। তদন্তে জানা যায় পূর্ব বর্ধমানে দেবস্মিতার দিদিমার একটি পৈতৃক বাড়িতে দীর্ঘদিন ভাড়াটিয়া ছিলেন রামপ্রসাদ দাস। প্রথমে তিনি অল্প জায়গা ভাড়া নিয়ে পরে সেখানে ব্যবসা সম্প্রসারণ করেন। একসময় পুরো বাড়িটি নিজের নামে কিনে নিতে চান,
কিন্তু দিদিমার স্মৃতি হিসেবে বাড়িটি কোনোভাবেই বিক্রি করতে রাজি ছিলেন না দেবস্মিতা। বারবার প্রত্যাখ্যাত হওয়ার পরই তাকে হত্যার পরিকল্পনা করেন রামপ্রসাদ। পুলিশের দাবি, পরিকল্পনা অনুযায়ী স্ত্রী ও ছেলেকে নিয়ে দিল্লিতে যান তিনি। পরিচিত ভাড়াটিয়া হওয়ায় দেবস্মিতা কোনো সন্দেহ না করে তাদের ঘরে ঢুকতে দেন এবং আপ্যায়নের জন্য পানি পরিবেশন করেন। কথাবার্তার এক পর্যায়ে রামপ্রসাদ ভারী হামানদিস্তা দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে স্ত্রীকে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে 2 হাতের কবজিতে গভীর আঘাত করে অতিরিক্ত রক্তক্ষরণ ঘটিয়ে মৃত্যু নিশ্চিত করেন। পুরো ঘটনাটি তাদের নাবালক ছেলে সামনে থেকে দেখেছিল। হত্যার পর অভিযুক্তরা বাথরুমে গিয়ে গোসল করেন, সঙ্গে আনা নতুন পোশাক পরে নেন, যতটা সম্ভব রক্তের দাগ মুছে ফেলেন এবং দেবস্মিতার মোবাইল ফোন নিয়ে দরজায় তালা ঝুলিয়ে বেরিয়ে যান। পরে গেস্ট হাউসে ফিরে ট্রেনে চেপে পশ্চিমবঙ্গে পালিয়ে যান। তবে এত নিখুঁত পরিকল্পনার পরও শেষ রক্ষা হয়নি। কিশোরের মুখ স্পষ্ট দেখা যাওয়া, পোশাক না বদলানো এবং গেস্ট হাউসে আসল মোবাইল নম্বর ব্যবহার করার ভুলই শেষ পর্যন্ত পুলিশের হাতে তুলে দেয় খুনিদের। বর্তমানে রামপ্রসাদ দাস ও বনশ্রী দাসের বিরুদ্ধে হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র এবং ভুয়া নথি ব্যবহারের অভিযোগে মামলা হয়েছে। তাদের কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে নাবালক ছেলেটিকে কিশোর বিচার আইনের আওতায় পর্যবেক্ষণ কেন্দ্রে পাঠানো হয়েছে। তদন্তকারীদের মতে সম্পত্তির লোভ থেকেই পরিকল্পিত এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে, আর সামান্য কয়েকটি ভুলের কারণেই পুরো পরিকল্পনা ভেস্তে যায়। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।